তোমরা পড়েছো মেন্ডেলিয়ান যে বংশগতি, সেটা তোমরা পড়েছো দশম শ্রেণীতে, দ্বাদশ শ্রেণীতেও আছে, তোমরা পড়েছো। তো আজকে আমরা দ্বাদশ শ্রেণীর একটা অংশ মেন্ডেলবাদের বিচ্যুতি থেকে শুরু করি। অর্থাৎ মেন্ডেলের বংশগতিতে তোমরা যে নিয়মটা সেখানে পড়েছো, অর্থাৎ জিনগুলো যেমনভাবে একটা বংশ থেকে আরেকটা বংশে যায়, সেই নিয়মের কিছু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমী ঘটনাগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরছি। এখন মেন্ডেল যখন তার বংশগতি সূত্র আবিষ্কার করেছিলেন, তখন এই জিনের তত্ত্বটাও জানা ছিল। তখন তিনি ওই যে বৈশিষ্ট্যগুলো একটা জনু থেকে অপর জনুতে যেত, সেগুলোকে তিনি ফ্যাক্টর হিসেবে নাম দিয়েছিলেন। যাই হোক, আমরা এখানে প্রথম যে মেন্ডেলবাদের বিচ্যুতি, অসম্পূর্ণ প্রকটতা, এই অংশটার দিকে তোমরা লক্ষ্য রাখবে। অসম্পূর্ণ প্রকটতা, তোমরা জানো যে কোনো বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি সংকরায়ন হয়, প্রথম অপত্য জনিতে অর্থাৎ F1 জেনারেশনে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেইটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা জানি যে প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পায়। এখন তার বিচ্যুতি হচ্ছে অসম্পূর্ণ প্রকটতায় দেখা যাচ্ছে যে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন হলে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে না। অর্থাৎ এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকট বৈশিষ্ট্যের ওপর একটা প্রভাব ফেলছে। তার ফলে এই দুটো বৈশিষ্ট্য, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে অ্যান্ডালুসিয়ান মুরগি, তার কালো পালকযুক্ত মুরগি, তার সঙ্গে সাদা পালকযুক্ত মুরগি। এবার এদের সংকরায়নে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি সম্পূর্ণ প্রকটতা হতো তাহলে কালো পালকযুক্ত মুরগির সৃষ্টি হতো, কিন্তু এখানে দেখছি নীল পালকযুক্ত মুরগির সৃষ্টি হয়েছে F1 জেনারেশন। তোমরা এটা সন্ধ্যামালতী গাছের উদাহরণটা পড়েছো, লাল ফুল এবং সাদা ফুল, সেখানে আমরা গোলাপি ফুল দেখতে পেয়েছি। অর্থাৎ লাল সাদা দুটো বৈশিষ্ট্যই কিন্তু প্রকাশ পায়নি। অর্থাৎ এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। সম্পূর্ণ প্রকটতা তখনই হবে যখন প্রকট বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে ছাপিয়ে তার নিজস্ব বৈশিষ্ট্যের ফিনোটাইপটাকে প্রকাশ ঘটাতে পারবে, তখন আমরা সেটাকে, যেমন মানুষের ক্ষেত্রে একটা উদাহরণ বলি সম্পূর্ণ প্রকটতা, যেমন হচ্ছে বাদামি চোখ, তার সঙ্গে হচ্ছে বাদামি চোখ এবং কোটা চোখ যুক্ত যে বৈশিষ্ট্যগুলো, বাদামি চোখটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, কোটা চোখটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে আমরা যখন F1 জেনারেশনে যাব, একটা বাদামি চোখযুক্ত পুরুষের সাথে একটা যদি কোটা চোখযুক্ত মহিলার বিবাহ হয়, প্রথম জনতে আমরা যেটা পাবো সেটা বাদামি চোখটাই পাবো। অর্থাৎ সেখানে সম্পূর্ণ প্রকটতা দেখা যায়। এখন এখানে তোমাদের কোশ্চেন হতে পারে, একটা সমস্যা দিতে পারে, যে কোনো একটা সমস্যা দিতে পারে, আর সম্পূর্ণ প্রকটতা অসম্পূর্ণ প্রকটতাকে একসঙ্গে দিয়ে F1 আর F2 জনিতে কি হবে এটা দিতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি এখানে, দেখো যে লাল ফুল চওড়া পাতাযুক্ত সন্ধ্যামালতী ফুলের উদ্ভিদের সাথে সাদা ফুল সরু পাতাযুক্ত সন্ধ্যামালতী উদ্ভিদের সংকরায়নে বলবে যে F1 জনিতে কি হবে বা F2 জনিতে কি হবে, এরকম কোশ্চেন হতে পারে। এখন বলি, এখানে কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে চওড়া পাতাটা সরু পাতার উপর প্রকট, তার মানে এখানে সম্পূর্ণ প্রকটতা, আর লাল ফুলটা সাদা ফুলের এখানে অসম্পূর্ণ প্রকটতা। তাহলে দুটো একসঙ্গে দিয়ে তোমাদের এরকম প্রবলেম দিতে পারে। দ্বিতীয় আমরা যেখানে যাব সেখানে হচ্ছে সহ প্রকটতা। এইখানে দেখো আমরা এখানে দেখলাম অসম্পূর্ণ প্রকটতা, অর্থাৎ কোনো বৈশিষ্ট্যটাই প্রকাশ পাচ্ছে না। এখানে সহ প্রকটতাতে দেখব যে দুটো বিপরীত বৈশিষ্ট্য যখন পরবর্তী বংশে যাচ্ছে, অর্থাৎ পি জনুর বিপরীত বৈশিষ্ট্যগুলো যখন F1 জনুতে যাচ্ছে, তখন দেখবো যে দুটো বৈশিষ্ট্যই তার নিজস্ব রূপটা প্রকাশ ঘটাচ্ছে, মানে এটাও প্রকট ওটাও প্রকট। যেমন এখানে আমরা লক্ষ্য করো যে একটা লাল লোমযুক্ত ষাঁড় তার সঙ্গে সাদা লোমযুক্ত গাভীর যখন সংকরায়ন ঘটানো হচ্ছে, F1 জনুতে আমরা কি পাচ্ছি না, যে অপত্যটাকে পাচ্ছি সেখানে লাল লোমও যেমন আছে তেমনি সাদা লোমও আছে। অর্থাৎ লাল লোম তার নিজস্ব বৈশিষ্ট্যটাকে প্রকাশ ঘটালো এবং সাদা লোমও তার নিজস্ব বৈশিষ্ট্যটাকে প্রকাশ ঘটালো। এখানে আরেকটা উদাহরণ তোমাদের দেওয়া হয়েছে সিকেল সেল অ্যানিমিয়া। এটা মানুষের ক্ষেত্রে একটা রোগ। সেখানে কি হচ্ছে না, যেটা নর্মাল জিন হিমোগ্লোবিন তৈরির নর্মাল যে জিন HbA এখানে চিহ্নিত করা হয়েছে, সেটা কি হয়, একটা মিউটেশন ঘটে একটা ডিফেক্টিভ জিন HbS এ রূপান্তরিত হয়। মিউটেশনটা কিরকম দেখো না, যখন এই পলিপেপটাইডটা তৈরি হচ্ছে সেখানে এই নর্মাল জিনে ছিল গ্লুটামিক অ্যাসিড, সেটা ডিফেক্টিভ জিনে চলে আসে ভ্যালিন। যখনই ডিফেক্টিভ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে না, আর নর্মাল হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, অর্থাৎ ডিফেক্টিভ হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, এবং এখান থেকে যে আরবিসিটা তৈরি হচ্ছে, মানে লোহিত রক্তকণিকা যেটা তৈরি হচ্ছে, সেটার আকৃতিটা স্বাভাবিক আকৃতি থাকছে না। অর্থাৎ আমরা যেমন পড়েছি যে গোলাকার দ্বি অবতল, সেই রকম স্বাভাবিক আকৃতি থাকছে না। কিরকম হয়ে যায়
না একটা কাস্তে আকৃতির মতো, অর্থাৎ এরকম একটা বাঁক থেকে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। এবং এখানে কি হয় না, এর যে স্বাভাবিক এই হিমোগ্লোবিনটা অক্সিজেন বহন যে ক্ষমতা, স্বাভাবিক ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ থাকে না। এর ফলে ধীরে ধীরে সেই রক্তকণিকাটা বেশি দিন বাঁচে না, তার উপর ট্রেস পড়ে অক্সিজেন পরিবহনের জন্য। তার ফলে কি হচ্ছে, সেটা ভেঙে যায়। এবং ভেঙে যাওয়ার ফলে কি হচ্ছে, তার মানে লোহিত রক্তকণিকাগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। ভেঙে গেলে সেটাকে কি বলবো, অ্যানিমিয়া, অর্থাৎ রক্তের পরিমাণটা কমে যাচ্ছে। কি করে অ্যানিমিয়াটা না, হিমোলাইটিক, অর্থাৎ লোহিত রক্তকণিকাটা ভেঙে গেল, লাইসিস ঘটলো। সেই জন্য এই অ্যানিমিয়াটাকে, এই সিকেল সেল অ্যানিমিয়াটাকে আরেকটা নাম হচ্ছে, তার নাম হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া, অর্থাৎ এই রক্তকণিকাগুলো ভেঙে যাচ্ছে। এখন যে মিউটেশনটা ঘটছে সেটা হচ্ছে মূলত বিটা চেনে, অর্থাৎ হিমোগ্লোবিনে নর্মাল যে হিমোগ্লোবিনের যে জিন যদি এটা থাকে, তখন আলফা চেন বিটা চেন, আমরা জানি দুটো আলফা চেন দুটো বিটা চেন থাকে নর্মাল হিমোগ্লোবিনে। সেখানে যখন ডিফেক্টিভ হচ্ছে তখন আলফা চেনটা ঠিক তৈরি হচ্ছে, কিন্তু বিটা চেনটার ডিফেক্ট আসছে, অর্থাৎ এখানে ওই যে বললাম গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে ভ্যালিন আসছে, অর্থাৎ সেই অক্সিজেন পরিবহন ক্ষমতাটা কমে যাচ্ছে। এখন এই এরপরে আমরা যাব সহপ্রকটতা হলো। এবার দেখো এখানে আরেকটা জিনিস, যে নর্মাল হিমোগ্লোবিনের এই জিনটা এবং ডিফেক্টিভ জিন, দুটো জিন যদি একসাথে থাকে তখন সেই মানুষটির ক্ষেত্রে কি হবে না, তার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে নর্মাল আরবিসিও তৈরি হয়েছে এবং সেখানে ডিফেক্টিভ আরবিসিও তৈরি হয়েছে, অর্থাৎ তার শ্বাসকষ্ট হবে। অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটির এই আরবিসিগুলোর অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি থাকবে না, শ্বাসকষ্ট হবে, কিন্তু সে কিছুদিন বাঁচবে। কেন, এই তাকে রক্ত দিতে থাকলে সে বাঁচবে, বাইরে থেকে রক্ত দিতে হবে, কারণ এর নর্মাল হিমোগ্লোবিনের জিনটা অর্ধেক আছে, তার মানে অর্ধেক তৈরি হচ্ছে নর্মাল আরবিসি, অর্ধেক হচ্ছে ডিফেক্টিভ আরবিসি। এখন এই যে ব্যাপারটা ঘটলো, অর্থাৎ এই যে হেটেরোজাইগাস অবস্থায়, হেটেরোজাইগাস মানে দু ধরনের জিন আছে, একই লোকাসে দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন আছে। তো এইরকম অবস্থায় আমরা কি দেখতে পাচ্ছি, যে নর্মালেরও প্রকাশ ঘটছে, আবার ডিফেক্টিভেরও প্রকাশ ঘটছে। এটাও কিন্তু একটা সহপ্রকটতা। এই যে ঘটনাটা, অর্থাৎ সিকেল সেল অ্যানিমিয়াতে এই যে যদি হেটেরোজাইগাস অবস্থায় থাকে তখন যে ঘটনাটা ঘটছে, তখন সেটাও সহপ্রকটতা, অর্থাৎ কেউ কোনো বৈশিষ্ট্যটাকে চাপা দিতে পারছে না, একসঙ্গে দুটো বৈশিষ্ট্যের প্রকাশ ঘটছে। এরপরে আমরা দেখব মাল্টিপল অ্যালিল। মাল্টিপল অ্যালিল মানে কি, এখানে হচ্ছে যে অনেকগুলো অ্যালিল মানে একই লোকাসে, জানো তোমরা যে এরকম যদি ক্রোমোজোমগুলো হয়, আমরা জানি যে এই একই লোকাসের যে জিনটা থাকবে, মনে করো আমরা মটর গাছের উদাহরণ দিয়ে যদি ধরি, যে এখানে ক্যাপিটাল টি আছে, তার মানে লম্বা, আর এখানে হচ্ছে সেই দৈর্ঘ্যের একই চরিত্রের জিন, বিভিন্ন রকমের মানে একাধিক জিন যদি একই সাইটে থাকে, যেমন এখানে কিন্তু লম্বা বেটের ক্ষেত্রে আমরা জানি যে দুটো মাত্রই অ্যালিল আছে, তার মানে এখানে লম্বা, এখানে বেটেও থাকতে পারে, মেবি লম্বা থাকতে পারে। তো এগুলো হচ্ছে অ্যালিল। এখন মাল্টিপল অ্যালিল কি, মানে এরকম দুটি মাত্র জিন নয় না, এখানে দুইয়ের বেশি জিন থাকবে, অর্থাৎ একই লোকাসে অ্যালিলের সংখ্যাটা দুইয়ের বেশি হবে। তখন যে বৈশিষ্ট্যগুলো আমরা পাবো সেটাকে বলা হচ্ছে, সেই অ্যালিলগুলোকে বলা হচ্ছে মাল্টিপল অ্যালিল, মানে কোনো একটি বিশেষ বৈশিষ্ট্যের জন্য। যেমন আমরা এখানে দেখিয়েছি এবিও ব্লাড গ্রুপ, অর্থাৎ মানুষের ক্ষেত্রে রক্তের গ্রুপটা কি হবে, সেটা যে কোনো একটা রক্তের গ্রুপ সে নিয়ন্ত্রিত হবে কি দিয়ে না, 3 ধরনের অ্যালিল দিয়ে নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ 3 ধরনের জিন, কিন্তু চরিত্রটা একই, অর্থাৎ রক্তের গ্রুপ। তাহলে তার মানে কি হলো না, জিনটা হচ্ছে রক্তের গ্রুপের জিন, কিন্তু তার ভ্যারাইটিস আছে, মানে 3 রকমের ভ্যারাইটিস আছে। একটা হচ্ছে এ দিয়ে এ অ্যান্টিজেন তৈরি করে সেই জিনটা, একটা জিন তৈরি করে বি অ্যান্টিজেন তৈরি করে, আর এই জিনটা কোনো অ্যান্টিজেন তৈরি করতে পারে না। তাহলে এই 3 প্রকার জিন দিয়ে আমরা পাচ্ছি কি, এবিও ব্লাড গ্রুপ পাচ্ছি মানুষের। সেই জন্য এই যে ঘটনাটাকে এটাকে বলা হচ্ছে মাল্টিপল অ্যালিল, যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এবং এদেরও মাল্টিপল অ্যালিলের দ্বারা কিভাবে বংশানুসরণ হয়, এরকম ধরনের তোমাদের কোশ্চেন থাকবে। এখন একটা কথা বলে নিই, যে এই যে এ জিনের যে এ অ্যান্টিজেনের যে জিন এবং বি অ্যান্টিজেনের যে জিন, এই দুটো জিনই কিন্তু এই যে জিনটার কথা বলা হয়েছে যে কোনো অ্যান্টিজেন তৈরি করে না, তার উপর প্রকট, অর্থাৎ এই জিনটা হচ্ছে প্রচ্ছন্ন জিন এবং এগুলো হচ্ছে প্রকট জিন। তার মানে কি না,
একই একই লোকাসে যখন এই প্রকটের যে কোনো একটা থাকবে, মেবি এ অথবা বি, যদি কোনো একটা থাকে আর এখানে যদি প্রচ্ছন্ন জিনটা থাকে, তাহলে যে প্রকট জিনটা থাকবে সেই বৈশিষ্ট্যটাই কিন্তু প্রকাশ পাবে। অর্থাৎ এটা ঠিক স্বভাব প্রকটতা নয়, এটা হচ্ছে মেন্ডেলের যে সম্পূর্ণ যে প্রকটতা সেইটাই হচ্ছে, কিন্তু একাধিক জিন দ্বারা প্রভাবিত হচ্ছে, অর্থাৎ একাধিক অ্যালিল দ্বারা প্রভাবিত হচ্ছে। এবার এই ধরনের কিছু সমস্যা তোমাদের, যেমন একটা বলি মাল্টিপল অ্যালিল কি, এরকম একটা কোশ্চেন হতে পারে। আবার এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। আমরা একটা প্রবলেম এখানে দেখিয়েছি যে এটা হচ্ছে এ অ্যান্টিজেনের জিন, এটা হচ্ছে যে অ্যান্টিজেন তৈরি করতে পারে না, এটা বি অ্যান্টিজেনের জিন। এরকম যদি একটা পুরুষের সাথে যদি এরকম একটা মহিলার বিবাহ হয়, অর্থাৎ বি অ্যান্টিজেন আছে এবং এরকম হেটেরোজাইগাস অবস্থায়, তখন তাদের F1 জনিতে কি কি হবে এটা তোমরা করলেই পাবে। মেন্ডেলিয়ান বংশগতি অনুসারে এই জিনিসটা হবে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে RH ফ্যাক্টর। এটা আমরা দেখলাম এবিও ব্লাড গ্রুপ কিভাবে নিয়ন্ত্রিত হয়। এবার RH ফ্যাক্টর সেটাও কিন্তু এই মাল্টিপল অ্যালিল, অর্থাৎ একাধিক মানে দুইয়ের বেশি জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে একই লোকাসে। কিন্তু মনে রাখবে সবসময় অ্যালিল তাকেই বলবো যখন একই লোকাসে সেই জিনিসটা থাকবে। মেবি যখন আমরা একটা প্রজাতির ক্ষেত্রে দেখছি তখন কিন্তু এই একই লোকাসে দুইয়ের বেশি থাকবে না, কিন্তু থাকতে পারে। অর্থাৎ এখানে মনে করো যে এ জিনটা আর এখানে বি জিন থাকতে পারে, মেবি সেখানে ও জিনও থাকতে পারে, মেবি আরও যদি তার অ্যালিল থাকে সেটা থাকতে পারে। যেটা আমরা দেখতে পাবো কোথায় না RH ফ্যাক্টরের ক্ষেত্রে। এখানে 3টে জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবিও ব্লাড গ্রুপ, সেই জন্য 3টে ছিল। এখানে RH ফ্যাক্টরের ক্ষেত্রে দেখবো যে ফিশার এবং রেস যেগুলো বলেছিলেন, যে এই যে 3 জোড়া অ্যালিলের কথা বলেছিলাম, 3 জোড়া জিনের কথা বলেছিলেন, এবং উইনার বলেছিলেন যে 8টি পৃথক RH অ্যালিলের কথা বলেছেন। কিন্তু এই যে উইনার 8টি পৃথক অ্যালিলের কথা বলেছেন, অ্যালিল অর্থাৎ জিন, তার মানে যে 8টি পৃথক অ্যালিলের কথা বলেছেন, সেই অ্যালিলগুলি আমরা এই ফিশার এবং রেসের যে 3 জোড়া অ্যালিল তার কম্বিনেশন দিয়ে যদি ব্যাখ্যা করি, সেখানে আমরা দেখবো, এখানে আমরা 4টে উল্লেখ করেছি, আর 4টে তোমরা দেখে নেবে বইতে। আমরা মেনলি RH পজিটিভ কি করে হচ্ছে সেটা দেখানোর জন্য বলেছি। দেখো এই যে 4টে, এটা বলেছেন আমাদের উইনার, এ একটা অ্যালিল, এটা একটা অ্যালিল, এটা একটা অ্যালিল, এটা একটা অ্যালিল, অর্থাৎ RZ, R1, R2, R0। এবার এগুলোকে আমরা ফিশার এবং রেসের এই জিন কম্বিনেশন নিয়ে যদি ব্যাখ্যা করি, সেখানে দেখবো RZ হচ্ছে ক্যাপিটাল D, ক্যাপিটাল C, ক্যাপিটাল D, ক্যাপিটাল E, অর্থাৎ এই 3টে জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে RZ, এবং এটা হচ্ছে RH পজিটিভ। এখানেও দেখো ক্যাপিটাল C, ক্যাপিটাল D, স্মল e, কিন্তু এটাও হয়ে যাচ্ছে RH পজিটিভ, এটাও RH পজিটিভ, এটাও। এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, এই যে ডি যে অ্যালিলটা, অর্থাৎ এই ডি জিনটাই কিন্তু মেনলি আমরা দেখতে পাচ্ছি যে RH ফ্যাক্টরের জন্য দায়ী। যেখানে যে কম্বিনেশন যেমনভাবেই থাকুক, যদি ক্যাপিটাল ডি জিনটা থাকে, সঙ্গে সঙ্গে সে জিনটা হয়ে যাচ্ছে RH পজিটিভ। এখানে একটা শর্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এটা কি? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হচ্ছে, মনে করো যে একটা RH নেগেটিভ মহিলার সাথে যদি একটা RH পজিটিভ পুরুষের বিবাহ হয়, সেক্ষেত্রে কি হবে সেটা আমরা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা ওইভাবে ব্যাখ্যা করবো। দেখো কি হবে, যে RH পজিটিভের সঙ্গে RH পজিটিভ, এটা হচ্ছে পুরুষ, সেটা যদি RH নেগেটিভ এরকম যদি মহিলার বিবাহ হয়, সেখানে ক্ষেত্রে যেটা অপত্যটা যেটা আসবে সেটা হচ্ছে RH পজিটিভ, RH পজিটিভ। এখন RH পজিটিভ যে ভ্রূণটা তৈরি হলো, এটা হচ্ছে মাতৃদেহে তৈরি হলো, অর্থাৎ মাতার দেহে এই ভ্রূণটার রক্তে কিন্তু RH পজিটিভ ব্লাড আছে এবং মায়ের রক্তে আছে RH নেগেটিভ। এবারে কি হচ্ছে, অমরার মাধ্যমে এই ভ্রূণটা থেকে রক্ত কিন্তু মায়ের দেহে মিশে যাচ্ছে। মিশে যাওয়ার সাথে সাথে এই যে RH পজিটিভ মানে অ্যান্টিজেনটা যখনই চলে যাচ্ছে, তখনই মায়ের রক্তরসে কিছু অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে। সে কি করতে পারে না, RH অ্যান্টিজেনটাকে নষ্ট করে দিতে পারে। তো এই যে অ্যান্টিবডিগুলো তৈরি হলো, এটা মায়ের রক্তে কিছু করতে পারছে না। যদি এটা আবার অমরার মাধ্যমে বাচ্চার রক্তে ফিরে চলে আসে, তখন বাচ্চার রক্তে যে এই RH অ্যান্টিজেন যুক্ত যে রক্তকণিকাগুলো আছে, সেই রক্তকণিকাগুলো বিদীর্ণ করে দেবে, অর্থাৎ RBCটাকে ভেঙে দেবে। RBCটা ভেঙে দিলেই কি হচ্ছে, সেই ভ্রূণটার রক্তটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে সেখানে ভ্রূণটার মৃত্যু ঘটছে। অর্থাৎ এই জায়গাটাকে বলা হচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, অর্থাৎ এরিথ্রোব্লাস্ট অর্থাৎ RBC সেইটা ভেঙে যাচ্ছে, এবং এই অবস্থাটাকে বলা হচ্ছে তখন এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আরেকটা ঘটনার কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে এখানে দেখো যে প্লিওট্রপি, আমরা ডিতে পয়েন্টিং করেছি। প্লিওট্রপি হচ্ছে যে জিনের
একাধিক চরিত্র নির্ধারণের যে ক্ষমতা, অর্থাৎ একটাই জিন, সেটা দেখা যাচ্ছে যে একের বেশি চরিত্রকে নির্ধারণ করছে। আমরা এতক্ষণ দেখলাম কোনো একটা জিন একটা চরিত্র নির্ধারণ করছে, আবার দেখলাম একাধিক জিন একটা চরিত্র নির্ধারণ করছে। এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে আর এইচ ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা দেখেছি যে একাধিক জিন একটা চরিত্র নির্ধারণ করছে, কিন্তু যে একটা জিন সে একাধিক চরিত্র নির্ধারণ করছে, দ্যাট ইজ প্লিওট্রফি। অর্থাৎ এই ঘটনাটাকে বলা হচ্ছে, এই যে ক্ষমতা, জিনের এই যে ক্ষমতা একাধিক চরিত্র নির্ধারণে, সেটাকে প্লিওট্রফি, এবং এই চরিত্রগুলোকে বলা হচ্ছে প্লিওট্রফ। মনে রাখবে, চরিত্রগুলোকে প্লিওট্রফ, আর এই যে ক্ষমতা, জিনের এই ক্ষমতাটাকে বলা হচ্ছে প্লিওট্রফি। এখানে দু ধরনের প্লিওট্রফি দেখা যায়, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা পরোক্ষ। প্রত্যক্ষ মানে সরাসরি নিয়ন্ত্রণ করছে, জিনটা সরাসরি চরিত্রগুলোকে নিয়ন্ত্রণ করছে। যেমন আমরা মটর গাছের ক্ষেত্রে দেখতে পাই যে বেগুনি, যে জিনটা বেগুনি ফুল এবং সাদা ফুল হওয়াটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক সেই জিনটাই বীজের ওপরের একটা আবরণ আছে, সেটা হচ্ছে ধূসর আবরণ এবং সাদা আবরণ, সেই বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু একই জিন। তার মানে দেখতে পাচ্ছি মটর গাছের ক্ষেত্রে একটাই জিন দুটো চরিত্রকে নির্ধারণ করছে। আবার ড্রসোফিলার ক্ষেত্রেও আমরা সেই জিনিসটা দেখতে পাবো, যে ড্রসোফিলাটার ডানাটা বেঁটে, মানে খর্বডাঙাযুক্ত ড্রসোফিলা, তার মানে জিনটা হচ্ছে খর্বডাঙার জন্য জিন, কিন্তু সেই জিনটা নিয়ন্ত্রণ করছে কি, তার ডর্সাল সাইডে অর্থাৎ পৃষ্ঠদেশে কিছু রোম দেখা যায়। তাহলে রোমটা কিন্তু সবার থাকে না, তার মানে যারই খর্বডাঙা তারই ডর্সাল সাইডে রোম। তার মানে কি দেখা যাচ্ছে না, ওই খর্বডাঙার জিনটা ওই রোম তৈরিটাকেও নিয়ন্ত্রণ করছে, এবং তাদের যে স্পার্মাথিকা গঠনটাকেও নিয়ন্ত্রণ করছে, তাদের উসাইটের গঠনটাকে নিয়ন্ত্রণ করছে, ওই একটাই জিন। এবার আমরা হিউম্যানের ক্ষেত্রে দেখি, মানুষের ক্ষেত্রে যে ওই যে আমরা পড়লাম যে সিকেল সেল অ্যানিমিয়া, এই যে সিকেল সেল অ্যানিমিয়াটা আমরা দেখছি যে আরবিসিটা কাস্তের মতো হয়ে যাচ্ছে, তার অক্সিজেন পরিবহন ক্ষমতা থাকছে না, দ্যাট ইজ হিমোলাইটিক ঘটছে, অর্থাৎ সেই আরবিসিটা নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ হিমোলাইটিক অ্যানিমিয়া। এটা একটা বৈশিষ্ট্য। সিকেল সেল অ্যানিমিয়া হলে তার হিমোগ্লোবিন ডিফেক্টিভ হচ্ছে, এবং সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে, এবং হিমোলাইটিক অ্যানিমিয়া বলা হচ্ছে। এখন ওই বৈশিষ্ট্যটার সাথে সাথে এর একটা বিশেষ বৈশিষ্ট্য তার মধ্যে তৈরি হয়ে যায়, কি করে না, সে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াটাকে সে প্রতিরোধ করতে পারে, অর্থাৎ যার সিকেল সেল অ্যানিমিয়া হয়েছে তার কিন্তু ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হবে না। তাহলে এই যে দেখতে পাচ্ছি একটা জিন সে একাধিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে, দ্যাট ইজ প্লিওট্রফি। এবার আমরা আরেকটা প্লিওট্রফির কথা দেখবো, পরোক্ষ প্লিওট্রফি। সেখানে আমরা দেখবো, দেখো পরোক্ষ প্লিওট্রফিতে আমরা দেখবো, সেখানে মনে করো সেই জিনটা প্রত্যক্ষভাবে বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করছে না, প্রত্যক্ষভাবে বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করছে না। সেই জিনটা দেখো প্রত্যক্ষভাবে বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রণ করছে না, কিন্তু ডিফেক্টিভ জিন, মনে করো যে জিনটার মিউটেশন হলো, মিউটেশন মানে নর্মাল জিনটার মিউটেশন হলো, মানে পরিব্যক্তি ঘটলো, হয়ে কি হলো, ডিফেক্টিভ জিন তৈরি হলো, তার মানে পলিপেপটাইডটা ডিফেক্টিভ হয়ে যাবে। তাহলে ডিফেক্টিভ পলিপেপটাইড হওয়া মানে সেই কাজটা আর করতে পারছে না। যেমন আমি একটা উদাহরণ দিই, একটা বৈশিষ্ট্য ফিনাইল কিটোনুরিয়া। এই ফিনাইল কিটোনুরিয়া এটা হচ্ছে অটোজোমের, অটোজোম মানে দেহ ক্রোমোজোম, তোমরা জানো অটোজোমের একটা প্রচ্ছন্ন জিন আছে, সেই জিনটার যদি মিউটেশন ঘটে যায়, অর্থাৎ নর্মালি সেই জিনটা যেটা তৈরি করতো, অর্থাৎ ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ PAH, এটা নর্মালি তৈরি করতো ওই প্রচ্ছন্ন জিনটা, কিন্তু তার মিউটেশন যদি ঘটে যায় তাহলে ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ এটা তৈরি হতে পারছে না। তাহলে যদি তৈরি হতে না পারে, দেখো ফিনাইল অ্যালানিন এটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, এই ফিনাইল অ্যালানিন অ্যামিনো অ্যাসিড এই ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ উৎসেচকের প্রভাবে টাইরোসিনে রূপান্তরিত হচ্ছে, তাহলে এটা তৈরি হচ্ছে না, মানে টাইরোসিন হবে না। আর টাইরোসিন থেকে তৈরি হয় মেলানিন, মেলানিনও তৈরি হচ্ছে না, তার মানে মেলানিন কি করে, আমাদের দেহের বর্ণ নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের এই অটোজোমাল প্রচ্ছন্ন জিনের মিউটেশন ঘটলে তার ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যটা দেখতে পাবো, মেলানিন তৈরি হচ্ছে না, দেহত্বকটা সাদা হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা বৈশিষ্ট্য। কিন্তু এটার পরোক্ষ প্লিওট্রফিটা কি রকম আছে না, এই যাদের ক্ষেত্রে এই ফিনাইল কিটোনুরিয়া হবে, অর্থাৎ যাদের ক্ষেত্রে এই টাইরোসিন তৈরি হচ্ছে না বা মেলানিন তৈরি হচ্ছে না, তাদের ক্ষেত্রে একটা টিউমার হওয়ার চান্স থাকে, তাদের ক্ষেত্রে আরও কিছু কিছু বৈশিষ্ট্য আছে। তাদের ক্ষেত্রে আরেকটা জিনিস হয় যে মস্তিষ্কের বিকাশ এবং কাজটা বাধা পেয়ে যায়, তাদের ক্ষেত্রে আরেকটা হয় এই যে ফিনাইল অ্যালানিনটা তাদের মূত্রের সাথে নির্গত হয়, মানে ফিনাইল অ্যালানিনটা জমে যায় দেহের মধ্যে এবং মূত্রের সাথে ফিনাইল অ্যালানিন নির্গত হয়, আর ত্বক বিবর্ণ হতে পারে। তার মানে দেখতে পাচ্ছি একটা জিনের মিউটেশনের ফলে একাধিক বৈশিষ্ট্য প্রভাবিত হচ্ছে। ঠিক আছে, তোমরা বাড়িতে পড়বে, আর যে সমস্যাগুলো বললাম সেগুলো তোমরা করবে।